রাশিয়া এবং চায়না থেকে প্রচুর পরিমাণ লজিস্টিক্স, মানে এই যুদ্ধে সহায়তা করার জন্য প্রচুর জিনিসপত্র ইরানে পৌঁছেছে। একই সাথে এটা আমি অতটা শিওর না, বাট এটাও আমি দেখেছি যে নর্থ কোরিয়া থেকেও আপনার অনেক পারমাণবিক সরঞ্জামাদিও আপনার চায়নাতে পৌঁছেছে। আমেরিকা প্রচন্ড মিসাইল সংকটে আছে। সারা বিশ্বের সমস্ত জায়গা থেকে তাদের 2500-এর মতো মিসাইল আছে, এবং সব জায়গা থেকে ক্লোজ করে তারা 1800 থেকে 1900 মিসাইল এই এই ইরান যুদ্ধের এইখানে সবকিছু নিয়ে আসবে মাস্টার করে, এবং তাদের হাতে থাকবে না মাত্র আর 450 থেকে 500 মিসাইল। তো যুক্তরাষ্ট্র তারা বারবার বলছেন হরমুজ প্রণালী খুলে দিতে হবে, ট্রাম্পও বলছেন হরমুজ প্রণালী খুলে দিতে হবে। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার পর এখন পর্যন্ত তারা খুলে দেওয়াতে পারে নাই। ট্রাম্প যখন ঘোষণা দিয়েছিল যে ইরানকে ধ্বংস করে দেওয়া হবে, তখন B-52 বিমান মেবি ইরানের আশপাশে তারা নিয়ে এসেছিলেন, যেটা যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উঠে এসেছিল, যেখানে মেবি 70 টনের মতো তারা বলেছিলেন গোলাবারুদ রয়েছে। যুদ্ধবিরতির চুক্তি যদি বাস্তবায়ন না হয়, সেই একই বিমান দিয়ে কি আবার হামলার পরিকল্পনা করতে পারে কিনা যুক্তরাষ্ট্র? ইরান পরবর্তী পদক্ষেপটা কতটুকু স্ট্রংলি দিতে পারে? ধন্যবাদ ভাই। এখানে আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্টটা হলো যে হয় কি যে আমেরিকার কাছে এই যুদ্ধের মানে যে কোনো যুদ্ধের ওদের সর্বশ্রেষ্ঠ যে মানে হাইয়েস্ট যে বিষয়টা আছে সেটা হলো ওদের এই B-52, এই B-2 যে বিমান। এবং এটা পৃথিবীর সব থেকে দামি, এবং আমেরিকা কিন্তু এই বিমানটা কারো কাছে বিক্রিও করে না। এটা একান্তই তাদের ওই গেম চেঞ্জার বলে এটা। এবং তাদের যে যে আপনার এই যে যে মানে যেটা দিয়ে তারা বাংকার ব্লাস্টার, যে আপনার যে বোমার কথা বলে, যেটা মাটির প্রায় 200 মিটার নিচে পর্যন্ত ব্লাস্ট করে দেয়। এর আগেও এই বিমান তারা ব্যবহার করেছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ভিতরে। তো এটা তারা করবে, এবং আমার ধারণা যে ইরানের উপরে এই যে এই চুক্তির বাহানাটা শেষ হলে ইরান, ইসরায়েল এবং আমেরিকা বড় ধরনের আবার অ্যাটাক করবে এটা। বাট একই সাথে আমার আসার জায়গাটা দুইটা জায়গায়। প্রথমত, চুক্তির প্রথম মোমেন্ট থেকেই কিন্তু ইরানের প্রেসিডেন্ট বলে দিয়েছেন যে আমরা কিন্তু ইসরায়েল আমেরিকাকে ওইভাবে বিশ্বাস করি না, আর আমাদের হাত ট্রিগারের উপরে আছে। তো একই সাথে এবং আমি এটাও খবর পেয়েছি এবং বিভিন্ন জায়গা থেকে দিয়েছি যে রাশিয়া এবং চায়না থেকে প্রচুর পরিমাণ লজিস্টিক্স, মানে এই যুদ্ধে সহায়তা করার জন্য প্রচুর জিনিসপত্র ইরানে পৌঁছেছে। একই সাথে এটা আমি অতটা শিওর না, বাট এটাও আমি দেখেছি যে নর্থ কোরিয়া থেকেও আপনার অনেক পারমাণবিক সরঞ্জামাদিও আপনার চায়নাতে পৌঁছেছে। তো যে কারণেই এত সহজ হবে না, এটা আমেরিকার জন্য এত সহজ হবে না। আর এখানে আমি ইরানের জনগণের একটা বিষয় বলতে চাই, যেটা হলো কি যে এই যুদ্ধে ট্রাম্প পিছনে চলে যাওয়ার একটা সব থেকে বড় কারণ ছিল হলো ইরানের জনগণ। কারণ ট্রাম্প এবং ট্রাম্পের প্রশাসন যেটা দেখেছে যে কোনোভাবেই ইরানের জনগণকে ভাঙা যায় নাই। ইরানকে যত কিছু বোম্বিং করা হয়েছে, যাই করা হোক না কেন, ইরান সবকিছু অ্যাবজর্ব করে নিয়েছে, ইরান ভাঙে নাই। এবং ইরানের ওদের ঐক্যেও কোনো ফাটল ধরে নাই, এবং ইরানের মানুষ কষ্ট সহ্য করার ক্ষমতা আছে দীর্ঘদিন যাবৎ। এবং তারা সারা বিশ্বকে, বিশেষ করে আমেরিকাকে, ট্রাম্প প্রশাসনকে এবং যে বিষয়টা দিয়ে অবাক করেছে যে তারা নিউক্লিয়ার বোম, পারমাণবিক ব্যবহার করার হুমকি দিয়েছে, কিংবা ব্রিজ এবং পাওয়ার স্টেশন ধ্বংস করার হুমকি দিয়েছে। এটা দেওয়ার পরেও ইরানি জনগণ ওই পাওয়ার স্টেশন ঘিরে রেখেছে, ওই ব্রিজের উপরে লক্ষ লক্ষ ইরানি জনগণ। এবং এটা শুধু ইরানেই সম্ভব, পৃথিবীর অন্য কোনো দেশের ক্ষেত্রে বলা হলে আমার ধারণা ওই শহরের লোকজন ওই শহর ছেড়ে প্রাণ ভয়ে চলে যেত, কিন্তু ইরানি জনগণ ওইটা অ্যাকসেপ্ট করার জন্য, শহীদ হওয়ার জন্য তারা রাস্তায় কিংবা ওই পাওয়ার স্টেশনে ছিল। এই সম্পূর্ণ বিষয়টা ট্রাম্প প্রশাসন এবং তাদের পরিকল্পনাগুলোকে একটা হতবাক করে দিয়েছে যে এই জনগণকে তো এইভাবে করা সম্ভব না, এবং এই ইরানকে কোনোভাবে আপনার বশে আনাও সম্ভব না। যুদ্ধ কতকাল চলবে? এবং আমার সব থেকে আসার জায়গাটা হলো ট্রাম্প প্রশাসনের নিজের সার্ভাইভ করার স্কোপ নাই এখন। আপনি গত 3-4 দিনের মিডিয়া দেখবেন, ওয়েস্টার্ন মিডিয়া, আপনি আমেরিকার মিডিয়া, ইভেন CNN এর মতো মিডিয়া, ফক্স নিউজ এর মতো মিডিয়া, সেখানে আলোচনা হচ্ছে
ট্রাম্পকে অপসারণের ব্যাপারে যে আর্টিকেল 25, ট্রাম্পের মানসিক অবস্থা নিয়ে, এবং ট্রাম্প প্রশাসনের ভিতরে আমেরিকার মানে প্রত্যেকটা স্তরের ভিতরে এখন মোটামুটি একটা গৃহযুদ্ধ চলছে। এবং এটা ইসরায়েলি নিউজ পেপারে আছে, এটা আমেরিকান নিউজ পেপারে আছে, যে এই মুহূর্তে গত 50 বছরের ভিতরে আমেরিকা এবং ইসরায়েলের এই সম্পর্কটা মানে সব থেকে খারাপ অবস্থায় চলে গেছে। কারণ আমেরিকার প্রায় 60% জনগণ মনে করে যে ইসরায়েলের জন্য যুদ্ধ করতে যে আমেরিকা এখন এত বড় একটা ক্ষতির মুখে। একই সাথে আপনার এই যে ক্লাস গুলো হচ্ছে ট্রাম্প প্রশাসনের ভিতরে দুইটা অংশ হয়ে গেছে। একটা হলো এই যুদ্ধের পক্ষে আছে, একটা আছে এই যুদ্ধের পক্ষে নাই। ট্রাম্প প্রশাসনের ভেতরে এই বিভেদ, ট্রাম্প প্রশাসনের সাথে পেন্টাগনের একটা বিশাল আপনার একটা ক্লাস চলছে, পেন্টাগনের সাথে সশস্ত্র বাহিনীর। এবং কারণ এই যে তার মানে কি দাঁড়ালো, আমেরিকার ট্রাম্পের প্রশাসন ভার্সেস পেন্টাগন, পেন্টাগন ভার্সেস তাদের মিলিটারি। তো এই যে বিষয়গুলো, এবং আপনি জানেন যে তাদের সেনা প্রধানকে বরখাস্ত করা হয়েছে, 12টা জেনারেলকে বরখাস্ত করা হয়েছে, এবং এর সব থেকে বড় কারণটাই তারা বলছে যে এখানে তাদের ভিতরে এই দেখা যাচ্ছে যে এই যে যুদ্ধটা হচ্ছে এটা আমেরিকার ডক্ট্রিন মেনে হচ্ছে না, এটা ইসরায়েলির ওয়েতে যুদ্ধ করা হচ্ছে। কারণ আমেরিকার সাধারণভাবে কখনো স্কুল, কলেজ, হসপিটাল, কালচারাল সেন্টার, ব্রিজ, পাওয়ার স্টেশন এগুলো বোম্বিং করে না, ইসরায়েলি করে। তো এই আমেরিকা এখানে তারা বলছে যে ট্রাম্পের এজেন্ডা বাস্তবায়ন করতে যে আমেরিকার মিলিটারির কমান্ড চ্যানেল ক্ষতিগ্রস্ত হচ্ছে, ওই কমান্ড চ্যানেলটা ঠিক মতো রাখা যাচ্ছে, কমান্ড চ্যানেল ভেঙে যাচ্ছে। তো তার মানে এই ট্রাম্পের এজেন্ডা বাস্তবায়ন করতে যে তাদের কমান্ড চ্যানেল ভেঙে যাচ্ছে, একই সাথে ট্রাম্পের এজেন্ডা বাস্তবায়ন করতে যে আপনার অনেকগুলো আত্মঘাতী ডিসিশনে যেতে হচ্ছে আমেরিকান আর্মিকে। তো তাদের ভিতরে এখন প্রশ্ন দেখা দিচ্ছে যে আমরা এই ট্রাম্পের এজেন্ডা বাস্তবায়ন করব, মানে আমরা কি আনলফুল অর্ডার মানবো, নাকি আমরা আমাদের কমান্ড চ্যানেল ঠিক রাখবো? আমরা ট্রাম্পের এই এজেন্ডা বাস্তবায়ন করব, আনলফুল অর্ডার মানবো, নাকি আমাদের বাহিনীর ভিতরে যখন একটা বিদ্রোহের মতো দেখা দিচ্ছে এইটাকে আমরা সামাল দিব? একই সাথে আপনি দেখছেন যে আমেরিকাতে এখন কি পরিমাণে বিক্ষোভ হচ্ছে এই যুদ্ধের বিরুদ্ধে, এবং এই যুদ্ধটা কিন্তু কংগ্রেসে পাস হয় না। আমি শেষ করছি, এই যুদ্ধটা আমেরিকার যে নিয়ম অনুযায়ী কংগ্রেসেও পাস হয় নাই, সিনেটেও পাস হয় নাই, জনগণের ম্যান্ডেটও নেওয়া নাই। এই যুদ্ধে অলরেডি অনেক অর্থ ব্যয় হয়েছে, ট্রাম্পের প্রশাসনের প্রচুর অর্থ দরকার, সে অর্থটা ছাড়ও দেওয়া হচ্ছে না। এবং তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে ইসরায়েল যতই চাপ দিক আমেরিকাকে, আমেরিকার অথবা এই ট্রাম্প প্রশাসনের এই যুদ্ধটা চালিয়ে নিয়ে যাওয়ার অত ক্ষমতা এখন নাই, কোনোভাবেই নাই। এবং আমেরিকার কোনো বন্ধু নাই এই মুহূর্তে এই যুদ্ধে। একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে আমেরিকা 3টা জিনিসের উপরে যুদ্ধগুলা চালিয়ে যায়, মানে সারা তাদের ইতিহাসে। একটা হলো তাদেরই নিজস্ব বানানো কিছু নিয়ম কানুন, যেটা আন্তর্জাতিক আইন বলি, যেটা জাতিসংঘের আইন বলি, মানবাধিকার আইন বলি, যে ইন্টারন্যাশনাল ল। এবং দ্বিতীয়ত হলো তাদেরই কিছু প্রতিষ্ঠান, এই যে জাতিসংঘ, মানবাধিকার প্রতিষ্ঠান, সংস্থা, তারপরে একই সাথে তাদের বন্ধু, যে তাদের এলাই, এইগুলোই আমেরিকার শক্তি। বাট যে শক্তিটা আমেরিকার বিপক্ষে কাজ করছে এখন। তো এ কারণেই তাদের এই যুদ্ধটা চালিয়ে নিয়ে যাওয়ার আমেরিকার শক্তি নাই এখন। এবং আমি লাস্ট যে কথাটা বলে শেষ করছি সেটা হলো যে এটা গত 3 দিন আগের একটা রিপোর্টে এসেছে যে এই মুহূর্তে আমেরিকা প্রচন্ড মিসাইল সংকটে আছে। সারা বিশ্বের সমস্ত জায়গা থেকে তাদের 2500-এর মতো মিসাইল আছে, এবং সব জায়গা থেকে ক্লোজ করে তারা 1800 থেকে 1900 মিসাইল এই এই ইরান যুদ্ধের এইখানে সবকিছু নিয়ে আসবে মাস্টার করে, এবং তাদের হাতে থাকবে না মাত্র আর 450 থেকে 500 মিসাইল। তো এবং তারা বছরে 360টার মতো মিসাইল তৈরি করতে পারে আমেরিকা, এটা তাদের ক্যাপাবিলিটি। তো যেখানে এই কারণে বলছে যে এই যুদ্ধটা দীর্ঘদিন চালিয়ে নিয়ে যাওয়ার ঘরে বাইরে কোথাও আমেরিকার ওই ক্যাপাবিলিটিতে নাই। কিন্তু ইসরায়েল কোনো মূল্যেই আমেরিকাকে ছাড়বে না, সে এই যুদ্ধটা আমেরিকাকে ধরে রাখবে যে কোনো ষড়যন্ত্র করেই। তো দেখা যাক, প্রকৃতির একটা বিচার আছে। তো আমি আশা করছি যে ওই আমেরিকার ভেতরে যে প্রেশারটা আছে এইটাই এই যুদ্ধটাকে আপনার সামনে নিয়ে যাবে, এবং ইরান বিজয়ী হবে, এবং এই ইরান একটা এই মিডল ইস্টে একটা বড় ওয়ার্ল্ড পাওয়ার হিসেবেই সামিল হবে। এবং ইরান যে বীরের জাতি, এটা বড় সভ্যতা, এটা আবার দেখবে, এবং ইরানের সভ্যতা আরো কন্টিনিউ হবে, এবং তার থেকে আমরাও অনেক কিছু দেখবো এবং শিখবো। এটা বলে আমি শেষ করছি। জি।